মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে সংঘবদ্ধ মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অধিদপ্তরের পরিচালক জনাব তানভীর মমতাজের নির্দেশনা মোতাবেক একটি টিম গঠন করে রাজধানীর গ্যান্ডারিয়া থানাধীন ৯৮ কেবি রোডস্থ শুভ আজমিরি দাওয়াখানা নামের মাদক মিশ্রিত আয়ুর্বেদিক সালসা তৈরি কারখানায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ২০৩৩ বোতল বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক সালসা নামীয় জুস, বিভিন্ন ধরনের মিশ্রণ এবং ১২০ কেজি বিভিন্ন ধরনের সালসা তৈরির কাঁচামাল জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করা হয়। আসামিদের মধ্যে প্রথম আসামি মোহাম্মদ নাইম ৪৪ নং ওয়ার্ড সূত্রাপুর ঢাকা পলাতক, দ্বিতীয় আসামি মোহাম্মদ শরীফ কেবি রোড গ্যান্ডারিয়া ঢাকা ও তৃতীয় আসামি মোহাম্মদ বুলু মিয়া কেবি রোড গ্যান্ডারিয়া ঢাকা। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে সালসা তৈরির কারখানাটির সন্ধান পায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয়। ইতোপূর্বে কারখানাটিতে অভিযান চালিয়ে ১৮টি বিভিন্ন ধরনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে প্রেরণ করা হয় এবং কারখানাটির কার্যক্রম বন্ধ করা হয়। কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারের প্রধান রাসায়নিক পরীক্ষক ডক্টর দুলাল কৃষ্ণ সাহা স্বাক্ষরিত প্রতিবেদনে প্রেরিত ১৮টি নমুনার মধ্যে ১১টি নমুনায় গাঁজা এবং ৫টি নমুনায় ক্যাফিনের উপস্থিতি পাওয়া যায়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কারখানাটি পুনরায় চালুর বিষয়ে জানা গেলে অভিযান পরিচালনা করে ২০৩৩ বোতল বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক সালসা নামীয় জুস, বিভিন্ন ধরনের মিশ্রণ এবং ১২০ কেজি বিভিন্ন ধরনের সালসা তৈরির কাঁচামাল জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় মোহাম্মদ নাইম নামের একজন ব্যক্তি উক্ত কারখানার মালিক এবং মূলত প্রস্তুতকারী। ইতোপূর্বে গত ২৪ আগস্ট ২০২২ রাজধানীর নারিন্দা এলাকার ফকিরচাঁদ সর্দার কমিউনিটি সেন্টার সংলগ্ন এক বাড়ি থেকে র্যাব অনুরূপ কারখানায় অভিযান চালিয়েছিল। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে ৭ থেকে ৮ মাস আগে মোহাম্মদ নাইম সূত্রাপুরের ৯৮ কেবি রোডের একটি বাড়ির দোতলায় কারখানাটি স্থাপন করেন। মাত্রা ভেদে ১৫০ থেকে ২০০০ টাকায় এই জুস বিক্রি করা হতো বলে জানা যায়। গ্রেফতারকৃতদের সালসা কি জিজ্ঞাসাবাদে তারা জানায়, সালসা হচ্ছে মাদক মিশ্রিত আয়ুর্বেদিক মিশ্রণ। অস্বাস্থ্যকর পরিবেশে পাকা মিষ্টি কুমড়া, বেলের সাথে ক্যাফিন, গাঁজা এবং গাঢ় রং এবং বিভিন্ন রাসায়নিক উপকরণ মিশিয়ে এই সালসা তৈরি করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ক্যাফিনের সর্বোচ্চ স্বাভাবিক মাত্রা ০.১৪৫-এর বেশি গ্রহণ করলে কিডনি বিকল হওয়ার আশঙ্কা থাকে। ক্যাফিনের সঙ্গে নানা ধরনের ক্ষতিকর উপাদান একসঙ্গে গ্রহণ করায় বড় ধরনের শারীরিক ঝুঁকির সম্মুখীন হতে পারে। দীর্ঘ মেয়াদে এটি গ্রহণ করলে ক্ষুধামন্দা, নির্জীবতা, নিদ্রাহীনতা, শরীরের মাংসপেশি শুকিয়ে যাওয়া, অত্যধিক দুর্বলতা, হাত পা অনবরত কাঁপতে থাকা, উচ্চ রক্তচাপ এমনকি পুরুষত্বহীনতার মতো সমস্যার সৃষ্টি হতে পারে বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুনের ঘটনায় ১৮৭ জন নিখোঁজ রয়েছে। তবে তাদের কেউ কারখানার শ্রমিক নন বলে দাবি কারখানার কর্তৃপক্ষের। কারখানায় লুটপাট কিংবা অন্য কোনো কাজে তারা এসেছিলেন বলে ধারণা তাদের। লুটপাট করে এক গ্রুপ বাইরে থেকে আগুন দিয়েছে, আরেক গ্রুপ তখন ভেতরে আটকে পড়ে। আগুনে পুড়ে যাওয়া কারখানার সামনে ২৬ আগস্ট দুপুর থেকে নিখোঁজ মানুষের স্বজনেরা ভিড় জমাতে থাকেন। তখন ফায়ার সার্ভিস নিখোঁজের তালিকা তৈরির উদ্যোগ নেয়। বেলা ৩টা পর্যন্ত ১৭৬ জনের নিখোঁজের তালিকা করেন ফায়ার সার্ভিস। সর্বমোট ১৪ জনকে উদ্ধার করতে পেরেছি। বাকি যাদের হিসাব তাদেরকে আমরা আগুন নেভানোর পরে সার্চ করে তদন্ত সাপেক্ষে আমরা বাকিটা বলতে পারবো। এদিকে গাজী টায়ার কারখানায় আগুন নেভানোর জায়গাগুলো থেকেও ভারী মালামাল লুটপাট করা হয়। সোমবার রাতে কারখানার দামি মেশিন সহ জিনিসপত্র খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভোরেও পোড়া জিনিসপত্র নিয়ে যায় শতাধিক লোকজন। যৌথ বাহিনী খবর পেয়ে তাদের কারখানা থেকে তাড়িয়ে দেয়। বর্তমানে যৌথ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে কারখানা। সেখানে সেনা সদস্য, বিজিবি ও পুলিশ রয়েছে। কারখানায় আগুন নেভানোর সময়ও লুটপাট করা হয়েছে। লুটপাট ঠেকাতে বিজিবি সদস্যরা কারখানার ভেতরে যান।
মঙ্গলবার সকাল 7:30টায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীদের পানি ছিটাতে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণের পর ভবনের বিভিন্ন তলায় পানি ছিটিয়ে দেন ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মীরা জানান, পুরো কারখানা ভবনটি ঝুঁকিপূর্ণ। কারখানা 4, 5 ও 6 তলা ধসে যেতে পারে যে কোনো সময়। পুরা ভবনের ছাদ থেকে লোহা, আস্তর, ইট, বালিসহ ছাদের ঢালাই খুলে পড়ছে। ঘটনাস্থলে সিআইডির একটি তদন্ত টিমকে দেখা গেছে, তবে ঝুঁকির কারণে তাদের ভেতরে ঢুকতে দেয়নি ফায়ার সার্ভিস। সেখানে প্রচন্ড গরমের কারণে তারা ভবনের বাইরে থেকে চারপাশ ঘুরে দেখেছেন। নিখোঁজদের কয়েকজন স্বজন কারখানার সামনে রয়েছেন। আমার ছেলে আর ভাই আইছিল, ভিতরে নাকি ভিতরেই। আমার স্বামী এই জায়গায় আসছে 8:30 বাজে, আসার পরে থেকে আর পাই না। এদিকে কারখানাটিতে যারা কাজ করতেন তাদের কেউ কেউ এসেছেন দেখতে, তবে মালিক পক্ষের বা দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে দেখা যায়নি। রবিবার রাত 8টার দিকে রূপসী গাজী টায়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আশেপাশের অনেকের খোঁজ মিলছে না। তাদের ভাগ্যে কি ঘটেছে তা স্পষ্ট করে কেউ বলতে পারছে না। সবার মনেই তাদের বেঁচে থাকা নিয়ে সংশয়। দুইজন লোক আছে পরিচিত, মানে হেরাও ভিতরে আটকা আছে। হেরা 10টার দিকে ঢুকছে, তখন ফোন ঢুকছে, রিং হয়েছে। রিং হওয়ার পরে এখন বর্তমানে ফোন দুইটারই সুইচ অফ। গাজী সাহেব ধরা খাওয়ার পর থেকে ভোর থেকে লুট হইতাছে, কোনো আইন প্রশাসন নাই, কিচ্ছু নাই। সোমবার সন্ধ্যায় টায়ার কারখানার 6 তলার একটি ভবন থেকে আগুনের কুণ্ডলি বের হতে দেখা যায়। আগুনের ভয়াবহতা ও স্বজনে খোঁজ না পাওয়া আহাজারির মধ্যেই অনেককে দেখা যায় কারখানার ভেতর থেকে সরঞ্জাম লুটপাট করতে। রাতে আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানা পোড়া ধ্বংসস্তূপের ভেতরে খোঁজ নেওয়া সম্ভব হয়নি। এনওয়াই বাংলা নিউজ। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 2020 সালে নির্বাচনী ফল পাল্টে দেওয়ার চক্রান্ত সংক্রান্ত করা মামলায় একটি নতুন অভিযোগ আনা হয়েছে। স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ নতুন অভিযোগটি এনেছেন। ট্রাম্পের বিরুদ্ধে 2020 সালে নির্বাচনী ফল পাল্টে দেওয়ার চক্রান্ত মামলাটি করা হয়েছিল গত বছর। এতে অভিযোগ ছিল 4টি। নতুন সংশোধিত অভিযোগে সে 4টি অভিযোগই রয়েছে, তবে সেগুলোর আওতা আগের চেয়ে কমেছে। নতুন অভিযোগের বিশেষ দিক হলো, এতে ট্রাম্পকে সাবেক প্রেসিডেন্ট হিসেবে নয়, বরং দেশটিতে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে একজন রাজনৈতিক নেতা হিসেবে তার পুনরায় নির্বাচিত হতে চাওয়াকেই চ্যালেঞ্জ করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট জজ তানিয়া চুটকান নতুন অভিযোগ নিয়ে শুনানি করবেন বলে আশা করা হচ্ছে। তখন মামলাটি কিভাবে এগোবে সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। আমেরিকার কেন্দ্রীয় সরকারের গত বছর করা মামলাটি থেকে গত 1 জুলাই ট্রাম্পকে দায়মুক্তি দেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট হিসেবে সাংবিধানিক ক্ষমতা বলে তিনি এই দায়মুক্তি পান বলে তখন মন্তব্য করেছিলেন আদালত। দেশটির সর্বোচ্চ আদালতের দায়মুক্তির কারণে ট্রাম্পের বিরুদ্ধে উত্থাপিত নতুন অভিযোগের আওতা কমে এসেছে। তাই সুপ্রিম কোর্টের দায়মুক্তির রায়ের ভিত্তিতেই জেলা বিচারক তানিয়া চুটকানকে সিদ্ধান্ত দিতে হবে। তবে দেশটির আগামী 5 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মামলাটির বিচার প্রক্রিয়া তেমন একটা এগোবে না বলে ধারণা করা হচ্ছে। এদিকে নতুন অভিযোগের কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, পুরো মামলাটি সুপ্রিম কোর্টের দায়মুক্তির রায়ের ভিত্তিতেই পরিচালিত হতে হবে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে পাশ কাটানোর জন্য স্মিথ একই মামলা নতুন করে উত্থাপন করেছেন। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের ফল মানতে পারছিলেন না ট্রাম্প। তাই প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় আনুষ্ঠানিকভাবে অনুমোদনের দিন 2021 সালের 6 জানুয়ারি দেশটির কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকেরা হামলা চালান। অভিযোগ রয়েছে এতে ট্রাম্পের ইন্ধন ছিল। নির্বাচনী ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে গত বছর ট্রাম্পের বিরুদ্ধে একটি মামলা হয়। মামলাটি সব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। এই অভিযোগ সহ তার বিরুদ্ধে করা অন্যান্য মামলাকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ সাবেক এই প্রেসিডেন্টের। এনওয়াই বাংলা নিউজ।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে রাজধানীর বাংলাদেশের সচিবালয়ে তার দফতরে আমেরিকা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লালেভের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। সাবেক 3 প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই মামলা করেন। সাবেক 3 প্রধান বিচারপতি হলেন সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিক ও ওবায়দুল হাসান। জিটিভির নিউজ রুম এডিটর সারা রাহনুমার মরদেহ রাজধানীর হাতিরঝিল থেকে উদ্ধার করেছে পুলিশ। 28 আগস্ট রাত 12:30টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাত 1:45টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে। এর আগে 1 আগস্ট নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেন তৎকালীন আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী দল, ফলে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে তহবিল জোগাড় করতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নতুন ডিজিটাল ট্রেডিং কার্ড বিক্রি করার ঘোষণা দিয়েছেন। এই স্যুট পরে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে গত জুনে প্রথম মুখোমুখি প্রেসিডেন্সিয়াল ডিবেটে হাজির হয়েছিলেন ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 2020 সালে নির্বাচনী ফল পাল্টে দেওয়ার চক্রান্ত সংক্রান্ত করা মামলায় একটি নতুন অভিযোগ আনা হয়েছে। স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ নতুন অভিযোগটি এনেছেন। ট্রাম্পের বিরুদ্ধে 2020 সালে নির্বাচনী ফল পাল্টে দেওয়ার চক্রান্ত সংক্রান্ত মামলাটি করা হয়েছিল গত বছর। রাশিয়ার কুরস্ক অঞ্চলে 3 সপ্তাহের সামরিক অভিযানে 594 রুশ সেনাকে আটক এবং 100টি বসতি দখলের দাবি করেছে ইউক্রেন। কিয়েভের কমান্ডার ইন চিফ জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি এমন দাবি করেছেন। সিরস্কি বলেন, সীমান্ত অঞ্চলে নতুন করে 30,000 সেনা মোতায়েন করেছে রাশিয়া। যাত্রী লাঞ্ছনা, লাগেজ কেটে চুরি, কনকোর্স হল, মূল ভবন, ইমিগ্রেশন, পুলিশ, কাস্টমস পোস্ট সহ ঘাটে ঘাটে হয়রানির মচ্ছব। এমন অব্যবস্থাপনা ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিত্যদিনের ঘটনা। তবে এবার পরিবর্তন এসেছে যাত্রী সেবায়। বদলে গেছে এই বিমানবন্দরে যাত্রী সেবা। কার্যকর করা হয়েছে 10টি টেলিফোন বুথ। হেল্প ডেস্কে দিনরাত কাজ করছেন 54 জন কর্মী। বিনামূল্যে 1 ঘন্টা ওয়াইফাইও ব্যবহার করতে পারবেন যাত্রীরা। প্রবাসীরা আগে বিমানবন্দরে পৌঁছানোর যোগাযোগের জন্য আগে সিম কিনতে হতো, কিন্তু এখন থেকে যাত্রী বিনামূল্যে কথা বলতে পারবেন। এজন্য বসানো হয়েছে 10টি টেলিফোন বুথ। যারা প্রথমবারের মতো দেশের বাইরে যাচ্ছেন তাদের তথ্য দিয়ে সহায়তা করতে বসানো হয়েছে হেল্প ডেস্ক। যাত্রীরা জানান, আগে ইমিগ্রেশন পুলিশে হয়রানি, আনসার সদস্য দ্বারা হেনস্থার অভিযোগ মিলত প্রায় সেসবের এখন আর কিছুই নেই এই বিমানবন্দরে। সিভিল এভিয়েশন জানায়, হেল্প ডেস্ক টেলিফোন বুথ আগে থাকলেও তা কার্যকর ছিল না। এখন থেকে যা শতভাগ কার্যকর। পাশাপাশি প্রবাসীদের দেওয়া হবে আলাদা গুরুত্ব। পুরো বিমানবন্দরে আনা হয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়, তাই লাগেজ কেটে জিনিসপত্র চুরি এখন প্রায় অসম্ভব। এনওয়াই বাংলা নিউজ।
26 আগস্ট বিকেলে জুরাছড়িতে চাকমা পুলিশ ও সেনাবাহিনীর সাথে মারামারি খবরে জুরাছড়িতে আতঙ্ক বিরাজ করছে। রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া সেনা জোনের জোন কমান্ডার জুলফিকরি আরমান তার 2 সৈনিক নিয়ে সাদা পোশাকে উপজেলা সদরে ইভিনিং ওয়াকে বের হন। সাদা পোশাকে 3 চাকমা পুলিশ সদস্য দোকানের পাশে বসে চা খাচ্ছিলেন। এমন সময় 2 সেনা সদস্য 3 চাকমা পুলিশকে চড়থাপ্পড় মারে। এতে চাকমা পুলিশরাও 2 সেনার সাথে হাতাহাতি করেন। স্থানীয়দের ভাষ্যমতে সেনাবাহিনীর জোন কমান্ডারকে সালাম না দেওয়ায় 2 সেনা সদস্য 3 চাকমা পুলিশকে চড়থাপ্পড় মারে এবং সেটা হাতাহাতিতে রূপান্তরিত হয়। স্থানীয়দের হস্তক্ষেপে একসময় জোন কমান্ডার ও 2 সেনা সদস্য ক্যাম্পে ফিরে যান। পুলিশ সদস্যরা থানায় ফিরে যান। এর কিছুক্ষণ পর জোন কমান্ডার নেতৃত্বে একদল সেনা সদস্য থানায় উপস্থিত হন এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে থানা ভিতরে প্রবেশ করে। 3 চাকমা পুলিশ সদস্যকে লাঠঘুষি দিয়ে ব্যাপক মারধর করে। সেনা সদস্যরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকেও ব্যাপক মারধর করেন। এরপর সেনা সদস্যরা চাকমা পুলিশদের বেঁধে বনযোগীছড়া জোনে নিয়ে গিয়ে আটকে রাখেন। জানা গেছে পুলিশদের হাত পাও ভেঙে দেওয়া হয়েছে। আমি রাঙামাটি জেলায় জোরাছড়ি থানায় আছি। আমি ওখান থেকে বার্তাটা পাইলাম এটাই, আমাদের থানায় 2 জন চাকমা আছে, দয়াল চাকমা, তুহিন চাকমা। এখন সেনাবাহিনীরা যাচ্ছে সিভিলে, সেনাবাহিনীদেরকে নাকি তাদের একটা সিভিল টিম আছে, তাদের সাথে আবার তাদের সিও আছে। এখন সিওকে কেন সালাম দেয় নাই? ওই তুহিন চাকমা দয়াল চাকমাকে বলছিল নাকি। এখন এটা নিয়ে মনে কোনো প্যাঁচ খাইছে। তুহিন চাকমা দয়াল চাকমা হলো পুলিশ সদস্য। এখন এটা নিয়ে মনে কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটি পর্যায়ে তাদেরকে নাকি ওই যে সেনাবাহিনী ক্যাম্পে, জোরাছড়ি সেনাবাহিনী ক্যাম্পে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে তাদেরকে ফিটাইছে আবার। এবং কি আমাদের জোরাছড়ি থানার ওসি এবং কি সেকেন্ড অফিসার আরেকজন নাকি এসআই আসিল মনিরুজ্জামান, ওদেরকে ফিটাইছে। কনস্টেবল রাব্বি সহ ওরা সব পিটা গেছে সেনাবাহিনীর কাছে। এবং কি পুরো জোরাছড়ি থানা, রাঙামাটি জেলা জোরাছড়ি থানা সেনাবাহিনী আন্ডারে আছে। এখন ওদেরকে নাকি খুব জিম্মি করে রাখছে, খুব আছে, ভয় আছে। ওদেরকে আমি ফোন দিছি, ওরা কি কথা বলতে পারতেছে, সবাই কান্নাকাটি করতেছে। যদি আপনারা পারেন আলফা 1 বা আলফা 2 পরিচিত থাকে একটু জানা দিয়েন। অবস্থা খুব ভয়াবহ। রাঙামাটি থেকে প্রায় 3 ঘন্টা পথ, পানির পথ। অবস্থা খুব ভয়াবহ। এদিকে সেনা সদস্যরা বাজারে একদল দোকানদার দিয়ে থানা ও পুলিশের দুর্নীতি অনিয়মের অভিযোগ তুলে স্লোগান দিয়ে মিছিল করতে বাধ্য করেছে। আবার সেনা সদস্যরা নিজেরাই থানায় অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা অগ্নিসংযোগ করেছে বলে প্রচার করছে। এই নিয়ে এলাকায় জনগণের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।